নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। এখন আমি আলোচনা করব মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের লাভ এবং ক্ষতি এই দুটো দিক নিয়েই ভালো মন্দ বিচার করব মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করছেন তাদের জন্য। এবং অনেকেই বলছেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে প্রচুর লাভ, কেউ বলছেন মাঝারি লাভ, কেউ বলছেন লাভ মোটেই হচ্ছে না। যাই হোক, আলোচনায় সবটাই থাকবে। আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার অনুরোধ রইল যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখন পর্যন্ত আমার এই রাউত স্পিচ এই চ্যানেলে আমি 161টি অর্থ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছি। আপনারা দেখতে থাকুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ভালো এবং মন্দের দিকগুলো। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ অ্যাসেট। বিভিন্ন বিনিয়োগকারীরা যখন মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন তখন বিনিয়োগকৃত অর্থ রাশি ফান্ড ম্যানেজাররা বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করেন। যেমন রিয়েল এস্টেট, এটা হচ্ছে একটি অ্যাসেট ক্লাস। এক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টে বিনিয়োগ করেন এবং বিভিন্ন যে বড় বড় রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল যে প্রপার্টিস আছে সেখানে বিনিয়োগ করে থাকেন। অনেক সময় ফান্ড ম্যানেজাররা আরেকটি অ্যাসেট ক্লাস রয়েছে কমোডিটিস, গোল্ডে বিনিয়োগ করে থাকেন। কমোডিটিস মানে হচ্ছে গোল্ডে বিনিয়োগ করা। আবার দেখা যাচ্ছে ডেট ফান্ডে বিনিয়োগ করেন। ডেট অর্থ হচ্ছে যে বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিস সেখানে বিনিয়োগ করে থাকেন। এখানে বুঝতেই পাচ্ছেন যে অবশ্যই রিস্কটা কম, ভোলাটিলিটি কম, রিটার্নও কম হবে। এবং এই ডেট ফান্ডে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট সিকিউরিটিস ছাড়া তারা বিনিয়োগ করে থাকেন বিভিন্ন যে ট্রিপল-এ কোম্পানি, ফিক্সড ডিপোজিট, কর্পোরেট বন্ডসে। আরেকটি অ্যাসেট ক্লাস যেটা ভারতবর্ষে সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে ইকুইটি বা শেয়ার। এখানে দেখা যাচ্ছে 90%-এর ওপর কিন্তু ইনভেস্টমেন্ট, মানে মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমগুলোর যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু ইকুইটি বা শেয়ারে হয়। এবং এই শেয়ারগুলোর বিভিন্ন মান রয়েছে, বড়, মাঝারি, ছোট, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এবং প্রত্যেকটি শেয়ারই কিন্তু কোনো না কোনো তারা বিভিন্ন সেক্টরের অন্তর্ভুক্ত। যখন ফান্ড ম্যানেজাররা আইসিআইসিআই ব্যাংক, এসবিআই এবং দেখা গেল যে তারা হয়তো এইচডিএফসি ব্যাংক, এই তিনটে ব্যাংকই টাকা রাখলেন, তার অর্থ হচ্ছে যে তারা কোথায় টাকা রাখলেন? তারা রাখলেন হচ্ছে ব্যাংকিং সেক্টরে। এরপর দেখা গেল যে হয়তো ফান্ড ম্যানেজাররা তারা টাকা রাখলেন ইনফোসিস, অ্যাক্সেঞ্চার, টিসিএসে, এর অর্থ হচ্ছে আইটি সেক্টরে টাকা রাখলেন। ফলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি শেয়ারই কিন্তু কোনো সেক্টরের অন্তর্ভুক্ত। ফলে যে পোর পারফর্মিং অ্যাসেটের যে ইম্প্যাক্ট এই ডাইভার্সিফিকেশন হওয়ার ফলে কিন্তু ওই বিনিয়োগের ওপর পড়েই না। মানে এক্ষেত্রে কোনো একটি শেয়ারে যদি ক্ষতি হয় আরেকটি লাভ করে দেবে। আরেকটি বিষয় রয়েছে মিক্সড অফ অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। কিছু টাকা হয়তো গোল্ডে রাখা হলো, এমনভাবে স্কিমটি সাজানো হলো কিছুটা গোল্ডে রাখা হলো, কিছুটা হয়তো রিয়েল এস্টেটে, কিছুটা ডেট ফান্ডে, এবং বেশ কিছুটা হয়তো দেখা গেল যে শেয়ারে টাকা খাটানো হলো। ফলে বুঝতেই পারা যাচ্ছে যে ডাইভার্সিফিকেশন কতটা ব্যাপক রয়েছে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলোতে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে নেক্সট ভালো দিকটি হচ্ছে বিনিয়োগকারী ইনভেস্টমেন্ট ম্যানেজ করেন প্রফেশনালি কোয়ালিফাইড ফান্ড ম্যানেজাররা, এবং তারা বাজার সম্বন্ধে খুবই অভিজ্ঞতা সম্পন্ন হন। তারা মার্কেট ট্রেন্ড, মার্কেট অ্যানালাইসিস এবং মার্কেট রিসার্চ সম্বন্ধে তারা তাদের অনেক অভিজ্ঞতা কাজে লাগান। দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের কোনো টাইম স্পেন্ড করতে হয় না যে ইনভেস্টমেন্টের এগেনস্টে তারা রিটার্নটাকে কীভাবে বাড়িয়ে নিয়ে যাবেন। এক্ষেত্রে ফান্ড ম্যানেজাররাই কিন্তু এই কাজটি করে দেন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে আরেকটি সুবিধা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করা যায়। মিনিমাম 100 টাকা দিয়েই কিন্তু বিনিয়োগকারীরা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ করতে পারে। এছাড়া এখন অনেক মিউচুয়াল ফান্ড কোম্পানি কিন্তু লামসামের ক্ষেত্রে কিন্তু 100 টাকা বিনিয়োগের সুযোগ দেন। ফলে লিমিটেড ক্যাপিটাল নিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা ঢুকতে পারেন। তারা যদি প্রথমেই মিউচুয়াল ফান্ডে ঢুকতে কনফিডেন্স না পান তাহলে তারা অল্প টাকা বিনিয়োগ করেই কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের স্বাদ পান। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে ভ্যারাইটিস অফ ফান্ড টাইপ পাওয়া যায়। কোনো বিনিয়োগকারী হয়তো ইকুইটিসে বিনিয়োগ করতে চান, তিনি গ্রোথ চান। কেউ হয়তো সেক্ষেত্রে ঝুঁকি নিতেই চান না, মিনিমাম তাদের রিটার্ন হলেই চলবে,
তিনি ডেট ফান্ডে বিনিয়োগ করতে চান, কেউ হয়তো আবার হাইব্রিড ফান্ড, ব্যালেন্স ফান্ডে বিনিয়োগ করতে চান, যে তিনি ইকুইটি এবং ডেট দু জায়গায় রাখবেন। কেউ আবার চান যে ইন্ডিয়ান মার্কেটে আমি বিনিয়োগ করব না, আমি ইন্টারন্যাশনাল মার্কেটে বিনিয়োগ করব, সেই সুবিধাও রয়েছে। কেউ আবার চান যে তিনি বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করবেন, এই সুবিধাও কিন্তু এই মার্কেটে রয়েছে। এছাড়া 3টি বেসিস রয়েছে এই মার্কেটে, তার উপরে ভিত্তি করে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগটাকে সাজান। তার মধ্যে বিভিন্ন ফিনান্সিয়াল গোলস রয়েছে, যেমন এটা একটা দিক। তারপর রয়েছে বিভিন্ন টাইম হরাইজন, এটা একটা দিক। তারপর রয়েছে রিস্ক অ্যাপেটাইট, এটা একটা দিক। কারণ রিস্ক কতটা নিতে পারবেন বিনিয়োগকারী, তার উপর নির্ভর করবে তিনি কতদিন মিউচুয়াল ফান্ডে থাকবেন এবং কোন কোন ফান্ডে তিনি বিনিয়োগ করবেন। সেক্ষেত্রে ভোলাটিলিটি থাকলে রিস্ক কিন্তু বেশি নেওয়া যাবে না, এবং রিটার্ন যদি বেশি পেতে চান বিনিয়োগকারী, তাহলে তাকে রিস্ক বেশি নিতে হবে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে ট্যাক্সেরও অনেক কিন্তু সুবিধা রয়েছে। এই ক্ষেত্রে আমি দুটো ভাগ করছি। একটি হচ্ছে একটি নির্দিষ্ট টাইপের যে মিউচুয়াল ফান্ডের স্কিম, সেগুলো যেমন ELSS, ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম। এক্ষেত্রে প্রথম 3 বছর কিন্তু মিউচুয়াল ফান্ডের স্কিমটিতে লক ইন পিরিয়ড থাকে, তারপরে এটা ওপেন হয়ে যায়, ওপেন এন্ডেড হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু আন্ডার সেকশন 80C অফ ইনকাম ট্যাক্স কিন্তু ছাড় পাওয়া যায়। অবশ্যই এটা ওল্ড রেজিমের ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটি পার্ট করছি যে এক্ষেত্রে সমস্ত মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই যেটা প্রযোজ্য, সেটা হচ্ছে যে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স রয়েছে। যদি কোনো বিনিয়োগকারী পারচেস করার 1 বছরের মধ্যে মিউচুয়াল ফান্ডের স্কিমটি ভেঙে দেন, তাহলে কিন্তু তাকে 20% ট্যাক্স দিতে হবে লাভের ওপরে। 1 বছর পার হয়ে গেলে সেই ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেইন তৈরি হয়। সেই ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ হচ্ছে প্রথম যে লাভে, টোটাল লাভের প্রথম 1,25,000 টাকা পর্যন্ত পুরোপুরি করমুক্ত। পরে যে লাভের অংশটুকু থাকলো 1,25,000 টাকা বাদ দিয়ে, তার সেই ক্ষেত্রে 12.5% ট্যাক্স দিতে হবে। এবং এই ক্ষেত্রে TDS নয়, যে ডাইরেক্ট ট্যাক্স কেটে নেওয়া হবে সেটা কিন্তু নয়। এই ক্ষেত্রে তাকে যখন ইনকাম ট্যাক্স সাবমিট করবে, রিটার্ন সাবমিট করবে, তখন তাকে সাবমিট করতে হবে ক্যাপিটাল গেইন ট্যাক্স। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে বিনিয়োগের টাকা কিন্তু পুরোপুরি নিরাপদে রাখা যায়। এই ক্ষেত্রে মার্কেট নজরদারি চালান সেবি, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তারাই কিন্তু মিউচুয়াল ফান্ড মার্কেটের নজরদার এবং তারাই কিন্তু রেগুলেটর। অতএব মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে সেক্ষেত্রে চিট ফান্ডের মতো অবস্থা হবে, পুরো টাকা খোয়াবেন বা কিছু টাকা খোয়াবেন, তা কিন্তু নয়। পুরো টাকাই কিন্তু সম্পূর্ণ নিরাপদ। এবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে মন্দ বা ব্যাড এই ব্যাপারটি নিয়ে একটু বলি। প্রথমত হচ্ছে এক্সপেন্স রেশিও। এই ক্ষেত্রে এক্সপেন্স রেশিও যত বেশি হবে, তত কিন্তু যে লাভটা হবে AUM এর এগেনস্টে, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবং বিভিন্ন ফিস রয়েছে, যেমন এক্সিট লোড একটা আছে। যদি 1 বছর আগে বিনিয়োগকারীরা তারা টাকা তুলে নেন পারচেস করার সময় থেকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এক্সিট লোড আছে। অতএব এক্সপেন্স রেশিও বৃদ্ধি পেলে যেমন ক্ষতি, তেমনি দেখা যাবে যে এক্সিট লোড যদি দিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীদের ক্ষতি। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরের অসুবিধাটা হচ্ছে ল্যাক অফ কন্ট্রোল। বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডের স্কিম পছন্দ করে দেওয়ার পর প্রফেশনালি কোয়ালিফাইড পারসন, ফান্ড ম্যানেজাররা, তারা ইনভেস্টমেন্টটা ম্যানেজ করেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ম্যানেজিং ব্যাপারটা হয়তো ঠিক হচ্ছে না। মানে এক্ষেত্রে তারা বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি নিচ্ছেন। আমরা দেখেছি যে কিছুদিন আগে কোনো একটি মিড ক্যাপ ফান্ড, সেই ক্ষেত্রে তারা IT সেক্টরসে বেশি বিনিয়োগ করে রেখেছেন, মোর দেন 30%, এবং সেটা কিন্তু দীর্ঘদিন ধরে বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি হিসাবেই চলছে। ফলে ওই মিড ক্যাপ যে স্কিমটি, তার দাম অনেকটাই বেড়ে গিয়েছিল, এবং দেখা গেছে IT সেক্টর একটি নির্দিষ্ট সময় ধরে ভালো কাজ না করার ফলে, রিটার্ন ভালো না দেওয়ার ফলে কিন্তু সেই স্কিমটি কিন্তু পস্তাচ্ছে। এটা কিন্তু হতেই পারে। অতএব এই ক্ষেত্রে যারা ইনভেস্ট করেছেন ওই মিড ক্যাপ ফান্ডটিতে, তারা কিন্তু ভাবছেন যে এটা কি ঠিক হলো এই ইনভেস্টমেন্টটা। যারা ফান্ড ম্যানেজাররা যে সকল জায়গায় ইনভেস্ট করছেন, তারা যদি নিজেরা ইনভেস্ট করতেন, তারা হয়তো সেক্ষেত্রে তারা ভালো রিটার্ন বের করে নিয়ে আসতে পারতেন। ফলে এই ল্যাক অফ কন্ট্রোল, এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের একটা বড় জিনিস। কারণ বিনিয়োগকারীরা ভাবছেন যে আরও ভালো রিটার্ন পাওয়া যেত যদি এই সকল মানে নির্দিষ্ট যে শেয়ারগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করে, মানে স্কিমটি যে শেয়ারের অন্তর্ভুক্ত, কিন্তু ফান্ড ম্যানেজাররা সেখানে বিনিয়োগ করছেন না। এটি কিন্তু বড় একটি অসুবিধা।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে একটি বড় রিস্ক রয়েছে, সেটা হচ্ছে মার্কেট রিস্ক। সিস্টেমেটিক রিস্ক তো প্রত্যেক বিজনেসে আছেই, কিন্তু এক্ষেত্রে বিশেষ করে ইকুইটি বা শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে, সেক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা কিন্তু এই মার্কেট রিস্কটাকে আটকাতে পারেন না। তারা হয়তো অনেকগুলো শেয়ার কেনাবেচার মধ্যে কিছুটাতে লাভ করেন, কিন্তু রিস্ক কিন্তু একদম বাদ দেওয়াই যাবে না। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে রিস্কটাকে মিটিগেট করা যায়, রিস্কটাকে কখনোই অ্যাভয়েড করা যায় না। অনেক সময়ই মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলোর পোর্টফোলিও হোল্ডিংসে দেখা যায় যে ফান্ড ম্যানেজাররা বেশি বেশি করে তারা শেয়ার এবং বিভিন্ন অ্যাসেট পারচেস করে রেখেছেন, মানে পোর্টফোলিওটা অনেকটাই বড়। এক্ষেত্রে ভালো করে স্টাডি করলে দেখা যাবে যে পোর পারফর্মিং ম্যানেজমেন্ট রয়েছে ওই সকল অ্যাসেট এবং বিভিন্ন শেয়ারগুলোর মধ্যে, এবং লোকসানে চলছে অনেকগুলো শেয়ার বা অ্যাসেট। কারণ ফান্ড ম্যানেজাররা এক্ষেত্রে বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি ধরে বসে আছেন, অতএব এই ক্ষেত্রে কিন্তু লোকসান হয়েই চলেছে। আরেকটি জায়গা রয়েছে ট্যাক্সের ব্যাপারে। ট্যাক্সের ব্যাপারে এখানে যেহেতু ক্যাপিটাল গেইন ট্যাক্স রয়েছে, অতএব এক্ষেত্রে শর্ট টার্মে মানে 1 বছর আগে টাকা তুললে কিন্তু দুদিকেই লোকসান হয়ে যাচ্ছে। কারণ একটা হচ্ছে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 20% দিতে হবে লাভের ওপরে, আরেকটি হচ্ছে এক্ষেত্রে এক্সিট লোড 1%, কোনো ক্ষেত্রে 2%ও থাকে। এই একটা বিরাট লোকসান। এক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের ক্ষেত্রেও কিন্তু লোকসান হতে পারে, কারণ দেখা যেতে পারে যে অনেক টাকাই তিনি তুলে ফেললেন কোনো বিনিয়োগকারী, যেখানে অনেকটাই লাভ হয়েছে। এই ক্ষেত্রে যদি দুটো ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে ভাগ করে টাকা তোলা হয়, ফর এক্সাম্পল যদি দেখা যায় যে মার্চ মাসে টাকা তুললেন যেটা লাভ আছে অনেকটাই, আবার এপ্রিল মাসে টাকা তুললেন, তাহলে ফিনান্সিয়াল ইয়ার দুটো ভাগ হয়ে গেল। অতএব এই ক্ষেত্রে কিন্তু হয়তো ক্যাপিটাল গেইন ট্যাক্স তার দিতেই হলো না, সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সও হবে, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু এটা এই সুবিধাটা পেতে পারেন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে একটি বড় অসুবিধা হচ্ছে যে পাস্ট পারফরমেন্স দেখে অনেক বিনিয়োগকারী বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিম পারচেস করেন, এবং সত্যিই তো পাস্ট পারফরমেন্স খুবই ভালো চলছিল 3-4 বছর, কিন্তু যেই মুহূর্তে মিউচুয়াল ফান্ডের স্কিমটি বিনিয়োগকারী পারচেস করলেন তখনই কিন্তু দেখা গেল যে আন্ডার পারফর্ম করলো মিউচুয়াল ফান্ডের স্কিমটি, কিন্তু তার আগে কিন্তু আউট পারফর্ম করছিল। এই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে বিনিয়োগকারীদের অবশ্যই রোলিং রিটার্ন সম্বন্ধে ভালো স্টাডি থাকা দরকার, বাজার সম্বন্ধে অভিজ্ঞ হওয়া দরকার, এবং কোন সময় কোন কোম্পানিগুলো কেমন ফাংশন করছে সেগুলো কিন্তু ভালো করে তাকে বুঝতে হবে। বিনিয়োগকারীদের বাজার সম্বন্ধে অভিজ্ঞ হতে হবে। রোলিং রিটার্ন নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও করেছি, আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন ভিডিওগুলো। রোলিং রিটার্ন থেকে মোটামুটি বোঝা যায় যে মিউচুয়াল ফান্ডের স্কিমটি আগে ফাংশন ভালো করলে এখন যে ফাংশন ভালো করবে না সেটা সত্যি, আবার এখন ফাংশন ভালো করছে কদিন বাদেই কিন্তু মিউচুয়াল ফান্ডের স্কিমটি কিন্তু ভালো পারফর্ম করবে না। অতএব বাজার থেকে বেরিয়ে যেতে হবে যদি ওই স্কিমটি কেনা হয়। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো মিউচুয়াল ফান্ডের ভালো মন্দ নিয়ে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের অনুরোধ করব আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অচিরেই আরেকটি ভিডিও নিয়ে, মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি।